আমি আমার জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও বাংলাদেশের পক্ষে গণমানুষের অধিকারের রক্ষার ক্ষেত্রে এবং জাতীয়তাবাদের একজন সৈনিক হয়ে আমি এই সংগ্রাম চালিয়ে যাব। মহান সৃষ্টিকর্তার কৃপায় আজকে আমরা এই সম্মানিত হয়েছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, মহান স্বাধীনতার ঘোষক এবং গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা নিবেদন করতে আমাদের এখানে আসা, এবং আমরা অন্তরস্থল থেকে আমরা শ্রদ্ধা নিবেদন করছি যেন তাদের দেখানো পথ এবং আদর্শকে ধারণ করে, দেশপ্রেমকে ধারণ করে আমরা যেন আমাদের দায়িত্ব পালন করতে পারি। আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। তিনি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রাজপথের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে রাজপথের আন্দোলন গড়ে তোলার ক্ষেত্রে যে নির্দেশনা প্রদান করেছিলেন, আস্থা রেখেছিলেন। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। সে আস্থা অনুযায়ী কাজের মাধ্যমে রাজপথের একজন কর্মী হিসেবে যে আমাকে মূল্যায়ন করেছে, আমি মাননীয় প্রধানমন্ত্রী সহ বিএনপির স্ট্যান্ডিং কমিটি সম্মানিত সকল নেতৃবৃন্দর কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আস্থা এবং ভরসা রেখে আমাদেরকে এই গুরু দায়িত্ব দিয়েছে। আমি আমার জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও বাংলাদেশের পক্ষে গণমানুষের অধিকারের রক্ষার ক্ষেত্রে এবং জাতীয়তাবাদের একজন সৈনিক হয়ে আমি এই সংগ্রাম চালিয়ে যাব, হব না। গতকাল আমাদের পার্শ্ববর্তী দেশ পশ্চিমবঙ্গের নির্বাচনের যে ফলাফল, সেই ফলাফল গণমানুষের ভোটের অধিকার প্রয়োগ হয়েছে। ভোটের অধিকারের মাধ্যমে, মানুষের গণরায়ের মাধ্যমে যারা দায়িত্ব গ্রহণ করেছে আমি তাদেরকে সাধুবাদ জানাই। এবং আগামী দিনের বাংলাদেশের রাজনীতি নির্ধারণ হচ্ছে গণমানুষের স্বার্থকে বিবেচনা করে, দেশের স্বার্থকে বিবেচনা করে। আমাদের কাছে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আমার দেশ এবং আমার দেশের গণতন্ত্র, মানুষের অধিকার। সেই জায়গায় পররাষ্ট্রনীতি কেমন হবে, আমাদের সরকার প্রধান এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যারা জড়িত আছেন সকলে সঠিকভাবে দেশের স্বার্থকে বিবেচনা করে আমাদের পররাষ্ট্রনীতিগুলো নির্ধারণ হবে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। সময় বলে দেবে আমাদের কখন কোন পথে হাঁটতে হবে। তার জন্য অভিজ্ঞতা যথেষ্ট আছে বিএনপির এবং এই বিএনপি সরকারের। সেই পথে আমরা হাঁটবো এবং আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষের স্বার্থে সংশ্লিষ্ট কোনো কাজের বাইরে কিংবা কোনো সিদ্ধান্ত আমরা গ্রহণ করব না। এটা আমাদের সরকারের প্রতি আমাদের আস্থা এবং ভরসা আছে। ধন্যবাদ আপনাদেরকে। আমরা বলতে চাই, আমরা শুধু সংরক্ষিত নারী আসনে অলংকার হিসেবে নয়, আমরা গণমানুষের পক্ষে বহুমুখী বাস্তবতা নিয়ে সংসদে যাচ্ছি এবং মানুষের কথাগুলো আমরা সংসদে তুলে ধরব। অনেক নিপীড়িত, নির্যাতিত মা বোন আছে, শুধু তাদের সমস্যাগুলো নয়, আগামী দিনে এই সকল সমস্যার যেন স্থায়ী সমাধান হয়, আইনগতভাবে সদ্ব্যবহার যেন পায়। ছোটবেলা থেকেই আমাদের ছেলেমেয়েরা যেন আইনের ভাষা, সংবিধান সম্পর্কে যেন অবগত হয় এবং আমরা নারীরাই প্রমাণ করব নারী শুধু নারী সংক্রান্ত বিষয় দিয়ে নয়, আমরা শিক্ষা নিয়ে কথা বলবো, স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে কথা বলবো, প্রশাসন নিয়ে কথা বলবো, স্থানীয় সরকার নিয়ে কথা বলবো। আমরা থাকবো সিদ্ধান্তের টেবিলে। আগামী দিনের পথ চলে যেন আমাদের কাজ দেখে ছোট ছোট সোনামণিরা তারাও যেন স্বপ্ন। পশুর চামড়া ব্যবসায়ীদের জন্য সুখবর। পূর্বে যারা পশুর চামড়া কিনে ঠকেছেন, আপনার পানির মধ্যে বেশি ভাসাইয়ে দিচ্ছেন, মাটির চাপা করে রেখেছেন, সরকার চামড়া কিনে নাই। এবারে কুরবানির পশুর চামড়া সরকার ভালো মূল্যে
সরকার চামড়া কিনবে এবং বিদেশে রপ্তানি করে রাষ্ট্র লাভবান হবে এবং ব্যবসায়ীরা যেন লাভবান হতে পারে সেই জন্য উপজেলা এবং জেলা পর্যায়ে একটা ট্রেনিং এর ব্যবস্থা রাখা হবে চামড়াকে রক্ষণাবেক্ষণ কিভাবে করা যায়। কারণ ইতিপূর্বে আওয়ামী লীগ সরকারের সময় চামড়ার যে মূল্য ছিল যে 200 টাকা 300 টাকা 350 টাকা এরকম আর কি, মানে 20 লাখ 30 লাখ টাকার গরুর দাম চামড়া যেরকম মনে করেন এই 200-300 টাকা বিক্রি হইতো, 30,000-40,000 টাকার গরুর চামড়া 200-300 টাকা বিক্রি হতো। বিশ্বে কিন্তু এরকম রেটের চামড়া কোথাও বিক্রি হয় না, বিশ্বে একমাত্র বাংলাদেশের সময় হয়েছে আওয়ামী লীগ সরকারের সময়। কারণ তারা জানতো যে এরা তো চামড়া কিনবে, এগুলো তো চামড়া ফালাবে না, আমাদের কাছেই আসবে, আমরা কম রেটে কিনবো, বেশি দামে বিক্রি করে তাদের পকেটে বইটা সুইস ব্যাংকে পাঠাবে। আওয়ামী লীগ সরকার কিন্তু এগুলোই করছে, জনগণের চিন্তা করে নাই। আমি মনে করি এই চামড়াটা এটা একটা হক, গরিব দুঃখী অসহায় এতিম মিসকিনদের হক। এই যে মাদ্রাসা যারা এতিম মিসকিন পড়াশোনা করে তারা বৎসরে একটা হিসাব করে দিয়েছে আমরা কুরবানির সময় আমাদের এই মাদ্রাসাতে কয়েক কোটি টাকা আসবে, আমাদের পরবর্তী আমাদের চলতে কোন বাচ্চাদেরকে পড়াশোনা করাতে সহজ হবে। যারা চামড়া বিক্রি করে, যারা কুরবানি দেয়, তারাও কিন্তু খুশি হয় যে আমাদের এই চামড়াটা আমি 2,000-3,000 টাকা যদি বিক্রি করতে পারতাম তাহলে অনেক মানুষকে সহযোগিতা করতে পারতাম। আপনারা খেয়াল করেছেন যারা বয়স ভালো, যারা দেখে এসেছেন আজ থেকে 20 বছর আগে একটা গরু চামড়া কিন্তু 2,000-3,000 টাকা বিক্রি হতো। যখনই আওয়ামী লীগ সরকার চলে আসলো তখন 250-300 টাকার পর্যন্ত চলে আসছে। এগুলো কেন অধপতন? এগুলো তো অবশ্যই একটা চিটিং বাটপারি ছাড়া কিছু না। তো অতএব এই বিষয়গুলো আর হবে না বাংলাদেশে। গরিব মানুষ তাদের ন্যায্য অধিকার পাবে এই চামড়ার এই ফেতরা জাকাতের মাধ্যমে। আমি মনে করি সবাই এটা মূল্যায়ন পাবে। আর চামড়ার যে নির্ধারিত ফিস সেটা সরকার নির্ধারণ করে দিবে এবং তাদের ট্রেনিং এর ব্যবস্থা করা হবে যেন চামড়াগুলো রক্ষণাবেক্ষণ করা হয়। কারণ আমরাও জানি যারা চামড়া কিনে, গ্রামে গ্রামে কিনে, ব্যবসায়িকরা কিনে, তারা এই চামড়াটাকে শুকায়, লবণ দেয়, কর্মচারী খাটায়, তারপরে গাড়ি দিয়ে নিয়ে বিভিন্ন জায়গায় নিয়ে যায়, তারপরে চামড়াগুলো বিক্রি করে। তখন যদি তারা এই চামড়াগুলো সঠিকভাবে মূল্যায়ন না পায় তখন কি করবে? যে পানিতে বাসায় দিয়ে সিরা কেটে এবং আপনার মাটি চাপা দিয়ে তারপরে সরকারের কাছে বিক্রি করে না। এগুলার মানুষের মনের ভিতরে একটা অভিমান জমে গেছে। তো সরকার যদি ভালো কাজ করে আমরা অবশ্যই সরকারকে ধন্যবাদ জানাবো, খারাপ কাজ করলে আমরা অবশ্যই প্রতিবাদ করব। তো আমরা মনে করি চামড়ার এই ডিসিশনটা, রপ্তানি আমদানিটা বাংলাদেশের জন্য একটা শক্তিশালী অর্থনৈতিক ভূমিকা পালন করবে বলে আমি মনে করি। এবং যারা গরু, মহিষ, ভেড়া, ছাগল কুরবানি দিবেন অবশ্যই আপনারা ন্যায্য মূল্য পাবেন। সেই টাকা দিয়ে আপনারা এলাকার গরিব দুঃখী অসহায় এতিম মিসকিনকে আপনারা সহযোগিতা করতে পারবেন। এই আশ্বাসই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তার মন্ত্রণালয়কে বলে দিয়েছেন। এইবার একটা সঠিক যার মন্ত্রণালয়কে সঠিক দায়িত্ব পালন করার জন্য উনি নির্দেশ দিয়েছেন। যেই মন্ত্রণালয় ব্যর্থ করবে ওই মন্ত্রণালয়ের মন্ত্রী চেঞ্জ হয়ে যাবে, এটা উনি সঠিক বার্তা দিয়েছেন। তো এই বিষয়টা আপনি কেমন দেখছেন? অবশ্যই সৎ সাহস থাকলে, দেশপ্রেমিক হলে, প্রতিহিংসা না থাকলে এটা উত্তর দিবেন। ধন্যবাদ সবাইকে। মুক্তিযুদ্ধ হচ্ছে আমাদের দেশ। একটি ইমারত তৈরি করতে হলে যেমন পাইলিং দিতে হয়, মাটির নিচে গাঁথনি দিতে হয়, এই মাটির নিচের গাঁথনি যত শক্ত হয় সেই ইমারতটি কিন্তু তত বেশি মজবুত হয়। আমাদের দীর্ঘ বঞ্চনা, দীর্ঘ নির্যাতনের ইতিহাসের পরে 1971 সালে বাংলাদেশের জন্ম হয় এবং বাংলাদেশের জন্মের প্রথমে যে ত্যাগ, যে শিক্ষা আমাদের সকল শহীদে রয়েছে, মুক্তিযোদ্ধাদের রয়েছে। এই পাইলিংটা এত মজবুত যে পাইলিংটার উপরে আজকে বাংলাদেশ নামক গণ্ডি দাঁড়িয়ে আছে এবং এই ইমারতকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব হচ্ছে আমরা যারা আছি তাদের। আজকে পাশের ব্লাস্টারের মাধ্যমে অনেক মানুষকে হত্যা